ছোটবেলা থেকেই আমরা কম বেশি সকলেই রাজা বিক্রমাদিত্য এবং বেতালের গল্প শুনেছি। আমি দীপ। আমি আপনাদেরকে একেবারে সূচনা থেকে অন্তিম লগ্ন পর্যন্ত সমস্ত গল্পগুলি বলে শোনাব। প্রথমেই আসবো রাজা বিক্রমাদিত্যের কাহিনী নিয়ে। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। উজ্জয়িনী নগরে রাজা ছিলেন গন্ধর্ব সেন। 4 রানী ও 6 পুত্রকে নিয়ে তিনি বেশ সুখেই রাজত্ব করছিলেন। রাজার সকল পুত্রই খুব পণ্ডিত ছিলেন। গন্ধর্ব সেনের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র শঙ্কু সিংহাসনে বসে রাজ্য চালাতে থাকেন। রাজার কনিষ্ঠ পুত্র বিক্রমাদিত্য তার পাণ্ডিত্য ও শাস্ত্রানুশীলনের কাজে সর্বদা ব্যস্ত থাকতেন। বিক্রমাদিত্যের হঠাৎ রাজ্য জয়ের নেশা হলো। তিনি তার দাদাকে হত্যা করে সিংহাসন অধিকার করলেন। এরপর নিজের বুদ্ধিতে সমগ্র জম্বুদ্বীপের অধিপতি হলেন। ধীরে ধীরে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। দিনের পর দিন যায়, মহারাজের মনে শান্তি নেই। তিনি ভাবলেন ঈশ্বর তাকে বহু দেশের অধীশ্বর করেছেন, কিন্তু তিনি প্রজাদের মঙ্গলের জন্য কিছুই করেন না। তিনি দেখতে চাইলেন যে তার প্রতি প্রজাদের আচরণ কিরূপ। তাই তিনি ছদ্মবেশে সমগ্র দেশ ঘুরে দেখবেন ঠিক করলেন। তার ভাই ভৃতহরিকে সিংহাসনে বসিয়ে রাজ্যের সব দায়িত্ব দিয়ে রাজা বিক্রমাদিত্য সন্ন্যাসীর ছদ্মবেশে বিভিন্ন দেশ ঘুরতে লাগলেন। উজ্জয়িনীতে এক দরিদ্র ব্রাহ্মণ বহুদিন ধরে তপস্যা করছিলেন। তারপর হঠাৎ একদিন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার উপাস্য দেবতা তাকে একটি ফল দান করলেন। এই ফল খেলে মানুষ অমরত্ব লাভ করে। ব্রাহ্মণ এই ফল পেয়ে বেজায় খুশি হয়ে সে ব্রাহ্মণের কাছে গেলেন। ব্রাহ্মণকে তিনি এই অমর ফলের মাহাত্ম্য বললেন। ব্রাহ্মণী একথা শুনে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়ে বললেন, আমার অমরত্বের কোনো দরকার নেই, কি প্রয়োজন বেশি দিন বেঁচে? ব্রাহ্মণকে ব্রাহ্মণী বললেন, এই ফল নিয়ে তুমি দেশের রাজা ভৃতহরিকে দিয়ে আসবি এবং বিনিময়ে কিছু অর্থ নিয়ে এসো। ব্রাহ্মণীর কথা মতো ব্রাহ্মণ রাজার কাছে গেলেন। তিনি রাজাকে এই ফলের গুণের কথা বলতে রাজা খুব খুশি হয়ে ব্রাহ্মণকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দিয়ে সেই ফল গ্রহণ করলেন। রাজা তখন এই অমর ফল নিয়ে রানীমহলে প্রবেশ করে তার সবচেয়ে প্রিয় রানী তাকে ফলটি দিলেন এবং বললেন, এই ফল খেলে তুমি চির যৌবন লাভ করবে, এই ফলটি খাও। রাজ্যের নগরপাল রানীর খুব প্রিয় ছিল, তাই রানী নগরপালকে এই ফল দিয়ে দিলেন। নগরপাল একটি মেয়েকে ভালোবাসত। সে ওই ফলের গুণ ব্যাখ্যা করে মেয়েটিকে দিল। মেয়েটি ভাবল, এই ফল নিয়ে আমি কি করব? অমরত্ব লাভ করে আমার কি দরকার? দেশের রাজাকে এই ফল দান করলে তিনি এই ফল খেয়ে বহুদিন রাজ্য শাসন করতে পারবেন। মেয়েটি রাজার কাছে ফল নিয়ে গিয়ে রাজাকে ফলটি দিলেন। রাজা তো মেয়েটির হাতে ফলটি দেখে অবাক। পরে খোঁজ খবর নিয়ে তিনি সবটি জানতে পারলেন। রাজা ভাবলেন, সংসার অসার, সংসার ত্যাগ করে বনে গিয়ে তপস্যা করা ভালো। এইসব ভেবে তিনি রানীর কাছে গিয়ে বললেন, তোমাকে যে ফল খেতে দিয়েছিলাম তা কোথায়? রানী বললেন, ওই ফল আমি খেয়ে ফেলেছি। রাজা তখন অমর ফলটি দেখিয়ে বললে, এই ফল তাহলে এলো কোথা থেকে? এই বলে তিনি সেখান থেকে বেরিয়ে এলেন এবং নিজেই ফলটি খেয়ে নিলেন। এরপর তিনি বনে গিয়ে তপস্যা করতে লাগলেন। বিক্রমাদিত্যের সিংহাসনে রাজত্ব করার এখন কেউ রইল না। দেবরাজ উজ্জয়িনীর অরাজকতার সংবাদ পেয়ে এক যক্ষকে রক্ষী করে পাঠালেন। সে ভালোভাবে নগর দেখাশোনা করতে লাগলেন। বিক্রমাদিত্য খবর পেলেন যে তার ভাই ভৃতহরি বনে তপস্যা করতে গেছেন।
তার রাজধানী এখন শূন্য হয়ে গেছে। তিনি নিজে দেশে ফিরে এলেন। তিনি যখন নগরে ঢুকতে যাবেন তখন ওই যক্ষ এসে তাকে বাধা দিল। সে বলল, তোর নাম বল। রাজা বিক্রমাদিত্য বললেন, আমি এই দেশের রাজা বিক্রমাদিত্য, আমাকে ভেতরে যেতে দে। যক্ষ বলল, দেবরাজ ইন্দ্র আমাকে এই নগরের রক্ষক হিসাবে নিযুক্ত করেছেন। তুমি যদি নগরে প্রবেশ করতে চাও তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। রাজা তখন যুদ্ধ করে যক্ষকে মাটিতে ফেলে দিলেন। যক্ষ বলল, আমি বিশ্বাস করছি তুমি রাজা বিক্রমাদিত্য। তুমি আমাকে প্রাণে বাঁচালে আমি তোমার প্রাণ রক্ষা করব। রাজা বললেন, তুমি আমার প্রাণ কিভাবে বাঁচাবে? যক্ষ বলল, তোমার মৃত্যু আসন্ন। এই আসন্ন মৃত্যু থেকে আমি তোমায় বাঁচাবো। আমার কথা মতো কাজ করলে তুমি অখণ্ড পৃথিবীর অধীশ্বর হবে। রাজা বিস্মিত হয়ে যক্ষকে ছেড়ে দিলেন। যক্ষ রাজা বিক্রমাদিত্যকে তার জীবন বৃত্তান্ত শোনাতে লাগলেন। ভগবতী নগরে চন্দ্রভানু নামে এক মহা শক্তিশালী রাজা ছিলেন। তিনি একদিন মৃগয়া করতে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। তিনি দেখলেন এক সাধু মাথা নিচের দিকে ও পা আকাশের দিকে করে ধ্যান করছেন। সাধুর সম্বন্ধে খোঁজ করে রাজা জানতে পারলেন বহু বছর ধরে তিনি ওইভাবেই তপস্যা করছেন। রাজা তখন পরদিন রাজসভায় এসে সাধুর ঘটনা বললেন। যে এই সাধুকে রাজধানীতে আনতে পারবে তাকে আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা দেব। রাজার এই কথা মতো সারা নগরে ঘোষণা করা হলো। এই ঘোষণা শুনে এক মন্দ মেয়ে এসে বলল, ওই সাধুর পুত্রের জন্ম দিয়ে আমি তাকে রাজসভায় আনতে পারি, আপনি আমাকে আদেশ দিন। রাজা বিস্মিত হলেও ওই মেয়েকে এই কাজ করতে আদেশ দিলেন। মেয়েটি বনে গিয়ে দেখল সাধু মাথা নিচু ও পা উপরে করে তপস্যা করছেন। সাধুর তপস্যা সেই মুহূর্তে ভঙ্গ না করে সাধুর আশ্রমের কাছে একটি ছোট্ট ঘর করে থাকতে লাগলো। এরপর একদিন মোহনভোগ তৈরি করে সাধুকে খেতে দিল। সাধুর খেতে বেশ লাগলো। এরপর থেকে প্রায় সাধু ওই মেয়েটির তৈরি মোহনভোগ খেতেন। শরীরে শক্তি সঞ্চয় করে সাধু একদিন দু চোখ খুলে তাকিয়ে মেয়েটিকে দেখলেন। সাধু মেয়েটিকে বললেন, তুমি কে? মেয়েটি বলল, আমি দেবকন্যা। আমি একটি আশ্রম নির্মাণ করেছি, আপনি আমার আশ্রমে চলুন। সাধু তখন তাকে বলল, তোমার নম্র স্বভাব আমাকে মুগ্ধ করেছে। এরপর সে মেয়েটিকে নিয়ে আশ্রমে গেল। মেয়েটি সাধুর ওপর খুব সেবা যত্ন করল ও তাকে মিথ্যে মায়াজালে বদ্ধ করে বিবাহ করলেন। এরপর তাদের একটি সন্তান হলো। সাধু বিষয় বাসনায় মত্ত হলেন। কিছুদিন পর ওই মেয়েটি সাধুকে বললেন, অনেক দিন হয়ে গেল, এবার তীর্থযাত্রা করে দেহ পবিত্র করা উচিত। মেয়েটি ছলনার মাধ্যমে সাধুকে অজ্ঞান করে তার কাঁধে পুত্রকে চাপিয়ে রাজা চন্দ্রভানুর দরবারে নিয়ে গেলেন। রাজা চন্দ্রভানু তখন এই দৃশ্য দেখে অবাক। তিনি ওই মেয়েটির বুদ্ধির প্রশংসা করতে লাগলেন। সাধুর মতো কঠোর এবং ক্রুদ্ধ মেজাজের ব্যক্তিরও হৃদয় জয় করতে ওই মেয়েটি সক্ষম হয়েছে। সাধু চৈতন্য ফিরে পেলেন। সব কথা তার কানে এলো। তিনি অত্যন্ত রেগে গেলেন। সব কথা তার মনে পড়ে গেছে। তিনি ভাবলেন, রাজা চন্দ্রভানুই তার তপস্যা ভাঙার জন্য দায়ী। প্রচণ্ড রাগে সাধু তার কাঁধের পুত্রকে ছুঁড়ে ফেলে দিলেন। সেখান থেকে পুনরায় বনে গিয়ে তিনি তপস্যা করতে লাগলেন এবং কিছুদিন পর রাজা চন্দ্রভানুকে হত্যা করলেন। যক্ষ এরপর বলল, মহারাজ, তুমি, রাজা চন্দ্রভানু ও রাজা যোগী তিনজন এক নগরে এক নক্ষত্রে এক লগ্নে জন্মগ্রহণ করেছিলেন। চন্দ্রভানু তেলির ঘরে জন্মগ্রহণ করেছেন এবং ভগবতী নগরের রাজা হয়েছেন। যোগী কুমোরের ঘরে জন্মগ্রহণ করেও
যোগ সাধনা দ্বারা বহু শক্তির অধিকারী হয়েছেন। কুমার চন্দ্রভানুকে হত্যা করে এই যোগী বেতাল করে তাকে শ্মশানের কাছে এক শিরীষ গাছে ঝুলিয়ে রেখেছেন। যোগী এখন তোমাকে হত্যা করতে চাইছে। তোমাকে হত্যা করতে পারলেই তার সংকল্প পূর্ণ হবে। নিজের বুদ্ধি দিয়ে এই যোগীর হাত থেকে রক্ষা লাভ করো। এই কথা বলে যক্ষ নিজের ঘরে ফিরে গেলেন। এর পরের ঘটনা জানতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডে। নমস্কার।